আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের দেশ এবং রাজ্য থেকে বাছাই করা সেরা এক্সক্লুসিভ 20টি খবর আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি। একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলের খবরগুলো আপনাদের ভালো লেগে থাকলে, সংবাদগুলি আপনি নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। কী ধরনের খবর দেখতে চাইছেন, কোথা থেকে আমাদের সংবাদ আপনি দেখছেন এবং আপনার যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাছাই করা সেরা 20টি বিশেষ সংবাদ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। অবশেষে অভিনন্দন এলো পাকিস্তান থেকে। অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর কেটে গিয়েছে 6টা দিন। অবশেষে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবার জন্য নরেন্দ্র মোদীকে অনেক অভিনন্দন। জেতার পরেই অন্তত 50টি দেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো হয়েছে। সেই তালিকায় এতদিন ছিল না পাকিস্তান। অবশেষে পাকিস্তানও অভিনন্দন জানালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয় পেয়ে বাণিজ্যিক গাড়ি নিয়ে বড় ঘোষণা মমতা ব্যানার্জির। বাণিজ্যিক গাড়ির এককালীন কর জমায় বিপুল বড় ছাড়। এবার বাণিজ্যিক গাড়ির এককালীন পথ কর জমা দিলে 15 থেকে 40% পর্যন্ত ছাড় পাবে এবার গাড়ির মালিকরা। সম্প্রতি নবান্নের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হলো। কর সংক্রান্ত এই বিল আগে বিধানসভায় পাশ হয়েছিল, কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা যায়নি এতদিন। বিজ্ঞপ্তি অনুসারে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যদি কেউ 3 বছরের ট্যাক্স একবারে জমা করেন তাহলে 15%, 5 বছরের ট্যাক্স একসাথে জমা দিলে 30% এবং 10 বছরের ট্যাক্স একসাথে জমা দিলে 40% কর ছাড়ের সুবিধে মিলবে। এর ফলে এককালীন গাড়ির ট্যাক্স জমায় মানুষ আরও উৎসাহী হবেন এবং সামগ্রিকভাবে পরিবহন কর বাবদ সরকারের রোজগার অনেকটাই বাড়বে বলে আশা করছে রাজ্য সরকার। রেশারেশি ভুলে গিয়ে পরাজিত দিলীপ ঘোষের পা ছুঁয়ে মন্ত্রিত্বের দায়িত্ব নিতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিলেন সুকান্ত মজুমদার। তার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন তিনি। দিল্লিতে দিলীপের বাসভবন থেকে বেরিয়ে সোজা কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিতে জানিয়ে দিন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এবারে লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পরাজিত হলেও পাচ্ছেন প্রমোশন। বিজেপি রাজ্য সভাপতির বড় দায়িত্ব আসছে লকেট চ্যাটার্জির ঘাড়ে। জানা যাচ্ছে আপাতত এমনটাই। বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি 2 পদে থাকতে পারেন না। সুকান্ত মজুমদার এখন সাংসদ সহ কেন্দ্রীয় মন্ত্রী, তাই এবার রাজ্য সভাপতি বদলের জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। সবকিছু ঠিকঠাক থাকলে বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন কোনো মহিলা। এক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, মালতী রাভা রায়ের নাম উঠে আসছে। তবে এদের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও হুগলি থেকে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির কাছে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তবে ভোটে হেরে গেলেও সংগঠন কিভাবে করতে হয় তাতে বেশ দক্ষ লকেট চ্যাটার্জি। এবার দেখার কি সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেয় বিজেপির হাইকমান্ড। তবে আপাতত যেটা জানা যাচ্ছে, লকেট চ্যাটার্জি হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি। হিজাব পড়তে বাধা, খোদ কলকাতায় আইন কলেজের অধ্যাপিকা দিলেন পদত্যাগ। চাপের মুখে নরম কর্তৃপক্ষ। হিজাব পরে নেওয়া যাবে না ক্লাস। হিজাব পড়ার অপরাধে এলজেডি আইন কলেজ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অধ্যাপিকা সানজিদা কাদের। পুরো ঘটনার কথা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সানজিদা কাদের লেখেন, কলেজ কর্তৃপক্ষের হিজাব বিরোধী নীতির জন্যই পদত্যাগ করতে হচ্ছে তাকে। রামপুরহাটের মেয়ে সানজিদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এলজেডি আইন কলেজের অধ্যাপিকা। রমজান মাস থেকে তিনি হিজাব পরা শুরু করেন। 30 মে কলেজ কর্তৃপক্ষ ফোন করে ডেকে পোশাক বিধির ব্যাপারে অবগত করেন ওই অধ্যাপিকাকে। কলেজ কর্তৃপক্ষ তাকে হিজাব পরতে নিষেধ করেন। ইতিমধ্যে রাজ্যের সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই অধ্যাপিকা। কমিশনের চেয়ারপারসন হাসান আহমেদ ইমরান জানান, আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইছি। কলেজের চেয়ারম্যান গোপাল দাস জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের পোশাক বিধির কথা। কর্মীদের পোশাকে ট্রাউজার, শাড়ি, সালোয়ারের কথা বলা আছে। তিনি আরও বলেন, আমাদের ড্রেস কোডে ধর্মীয় কিছু পরা যাবে না। সামাজিক মাধ্যমে অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছেন অনেকেই, পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরাও।
সানজিদার প্রশ্ন, হিজাব ধর্মীয় চিহ্ন বলে বাতিল হলে শাখা নোয়া সিঁদুর কেন নয়? ঝামেলার কথা আজ করতে পেরে কলেজের পক্ষ থেকে অধ্যাপিকাকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে কাজে ফেরবার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও মঙ্গলবার তিনি কলেজে যাবেন না বলেই জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেই নিয়ে এখনই কিছু বলতে নারাজ ওই অধ্যাপিকা। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফ থেকে। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে 1 মাসের অতিরিক্ত ডিএ দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট পর্ব মিটতেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ করলেন মমতা ব্যানার্জি। ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাস নয়, এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ হাতে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা বলে জানা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ পাচ্ছে নতুন রাজধানী। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, স্পষ্ট জানালেন চন্দ্রবাবু নাইডু। টিডিপি বা তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার ফের একবার জানিয়ে দিলেন অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী। এর সঙ্গে তিনি আরও যোগ করেন পোলাভারাম প্রকল্পকে এবার তারা সম্পূর্ণ করবেন। অপরদিকে বিশাখাপত্তনমকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তিনি আরও বলেন, গঠনমূলক রাজনীতি করা হবে। বিশাখাপত্তনমকে বিশেষভাবে গড়ে তোলা হলে প্রচুর কর্মসংস্থান হবে সেখানে। প্রসঙ্গত চলতি লোকসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি বৃহৎভাবেই জয় ছিনিয়ে নিয়েছে। নাইডু এবং নীতিশ কুমারের যৌথ সমর্থনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। গঠিত হয়েছে কেন্দ্রে এনডিএ সরকার। অন্যদিকে ভারতীয় সেনার প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়া সেনা প্রধানের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 30 জুন থেকে ভারতের সেনা প্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। অপরদিকে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এই দেশের উপরাষ্ট্রপতি সহ মোট 9 জনের। শোকের ছায়া গোটা দেশ জুড়ে। বিমান দুর্ঘটনায় পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা মৃত্যু হলো। এছাড়াও তার সাথে প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও 9 জন। মঙ্গলবার দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত জানা গিয়েছে, গতকাল রাজধানী লিলউই থেকে বায়ুসেনার একটি বিমান উড়বার পর রেডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ছিলেন 51 বছর বয়সী উপরাষ্ট্রপতি, তার স্ত্রী এবং আরও 8 জন। রাজধানী লিলউই ছাড়ার পর বিমানটি জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে 45 মিনিট পর বিমানটির নামান কথা ছিল। তার মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু উপরাষ্ট্রপতির। পেঁয়াজের ঝাঁজে চোখে জল। হঠাৎ চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে পেঁয়াজের দাম। গত 2 সপ্তাহে 30 থেকে 50% পর্যন্ত বেড়েছে মূল্য পেঁয়াজের। কেন হঠাৎ চোখে জল আমজনতার? মনে করা হচ্ছে একদিকে আসন্ন বকরি ঈদের কারণে বাড়ছে চাহিদা, অপরদিকে যোগান কম। তাই সব মিলিয়ে পেঁয়াজের দাম ক্রমে অগ্নিমূল্য হতে শুরু করেছে। দেখা যাচ্ছে নাসিকের লাসলো গাঁও বাজারে গত 25 মে 1 কেজি পেঁয়াজের মূল্য যেখানে ছিল 17 টাকা কেজি প্রতি, কিন্তু সোমবার সেখানে তা বিকিয়েছে 26 টাকা কেজি প্রতি। আবার ভালো মানের পেঁয়াজ মহারাষ্ট্রে বিকোচ্ছে 30 টাকা কেজি দরে। সারা দেশেই মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা রয়েছে, বিশেষত দক্ষিণী রাজ্যগুলিতে তা প্রচুর পরিমাণে রপ্তানি হয়। জানা যাচ্ছে মূলত চাহিদা এবং যোগানের তারতম্যের কারণেই হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। অপরদিকে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। রায়বেরেলি কেন্দ্রে জয়ী হওয়ার পর ধন্যবাদ যাত্রা বা প্রথমবারের জন্য জন আভার সভা করলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীকে বিরাট বড় জয় উপহার দেবার জন্য রায়বেরেলির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এদিন রাহুল গান্ধী। জানিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষ ঘৃণা এবং হিংসার বিরুদ্ধে এবারে ভোট দিয়েছে। বিজেপি হেরেছে অযোধ্যা লোকসভা আসনেও। কেবল অযোধ্যা নয়, বারাণসীতে কোনো ক্রমে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর দাবি, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রধানমন্ত্রী 2 থেকে 3 লক্ষ ভোটে অনায়াসে হেরে যেতেন প্রিয়াঙ্কা গান্ধীর কাছে। রাহুল গান্ধী আরও দাবি করেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি দেশের সংবিধানকে বদলে দিতে চেষ্টা করেছিল। জনগণের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, আপনারা নিশ্চয়ই শপথ গ্রহণের আগে দেখেছেন নরেন্দ্র মোদী সংবিধানের ওপর মাথা ঠেকিয়েছেন। দেশের জনগণ এটা করতে বাধ্য করেছেন নরেন্দ্র মোদীকে। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জনগণের বার্তা স্পষ্ট, সংবিধানকে নিয়ে খেলা কোনোভাবে তারা বরদাস্ত করবেন না, দাবি রাহুল গান্ধীর।
অপরদিকে মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা, প্রায় 33 কেজি সোনা উদ্ধার করল কাস্টমস। এর আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকার অধিক। জামা কাপড় এবং ব্যাগের মধ্যে লুকিয়ে এগুলি নিয়ে আসছিল দুই মহিলা। আফ্রিকান দুই মহিলাকে দেখে সন্দেহ হয় কাস্টমসের। এরপর তল্লাশি করতেই তাদের কাছ থেকে ওই বিপুল পরিমাণ 20 কোটি টাকার অধিক দামের সোনা, মোট 33 কেজি সোনা উদ্ধার করল কাস্টমস। দীর্ঘদিন ধরে চলছে ভয়ঙ্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তার মাঝে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে মৃত্যু হলো দুই ভারতীয়র। রাতে বিবৃতি দিয়ে জানিয়েছে বিদেশ মন্ত্রক, দুজনেই রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের নিয়োগ করেছিল রাশিয়া সরকার। নিহত দুই ভারতীয়র দেহ দেশে ফিরিয়ে আনবার জন্য মস্কোতে ভারতীয় দূতাবাসের মাধ্যমে রাশিয়া সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত সমস্ত ভারতীয়কে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মস্কোতে ভারতীয় দূতাবাস এবং দিল্লির দূতাবাসের মাধ্যমে রুশ সরকারকে প্রবল চাপ দেওয়া হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের যাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ না করা হয় সে ব্যাপারে রুশ সরকারের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। রাশিয়ায় চাকরির প্রস্তাব এলে সতর্কভাবে তা বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, মোটা টাকা বেতনের আশায় ভারতের বহু তরুণ রাশিয়ায় যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা কিন্তু যুক্ত হচ্ছে রাশিয়ার সেনাবাহিনীতে এবং তাদেরকে পাঠানো হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। সেখানেই মৃত্যু হচ্ছে বহু ভারতীয়র। সেভাবেই এবার মৃত্যু হলো আরও দুই ভারতীয়র। অপরদিকে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন, তার ফলেই রাজ্য জুড়ে হচ্ছে আরও 25,000 নতুন গ্রামীণ সড়ক। সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। শহর হোক বা গ্রামাঞ্চল, সর্বত্রই ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল। সেই সাথেই গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য বড় সুখবর, পথশ্রী প্রকল্পে আরও 25,000 রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। জানানো যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে গ্রামীণ এলাকার বাসিন্দারা ফোন করে তাদের অভিযোগ জানিয়েছেন, সেভাবেই 25,000 নতুন গ্রামীণ সড়কের আবেদন করেছেন রাজ্যবাসী সরাসরি মুখ্যমন্ত্রীতে। এবার সেই 25,000 গ্রামীণ সড়ক তৈরি করবে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের আওতায়। দেশ জুড়ে এবারের নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না করলেও ওড়িশায় এবার প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। ফলাফল হয়েছে ভালো। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি। নবীন পট্টনায়কের জমানা শেষ ওড়িশায়। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। কেওনঝড়ের 4 বারের বিধায়ক তিনি। দীর্ঘ 2.5 দশক ধরে বিজেপির সক্রিয় নেতা। মঙ্গলবার বিকেলে রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠক ছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী পদে মোহন চরণ মাঝির নাম ঘোষণা করা হলো। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় এবার বিধানসভা নির্বাচন ছিল। 21টি বিধানসভা আসনের মধ্যে 20টিতেই বিরাট বড় জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে 1টি আসন। গত 24 বছর ধরে ওড়িশায় ছিল বিজেপির সরকার। এই প্রথমবার ওড়িশায় সরকার গড়ছে বিজেপি। মাত্র 300 টাকার গয়না বিক্রি করা হয়েছে 6 কোটি টাকায়। রাজস্থানে বিরাট বড় সড় প্রতারণা শিকার মার্কিন তরুণী। মাত্র 300 টাকার গয়না, আর সেটাই বিক্রি হয়েছে 6 কোটি টাকায়। অবাক হলেও শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। ঘটনাটি জয়পুরের জহুরি বাজারে। সেখানে একটি সোনার দোকান থেকে গয়না কিনে বিরাট বড়সড় প্রতারণার শিকার হয়েছেন মার্কিন তরুণী। চলতি বছর চেরিস নামে ওই বিদেশিনী রাজস্থানে ঘুরতে এসেছিলেন। দেশে ফেরার আগে তিনি জয়পুরের জহুরি বাজার থেকে কিছু গয়না কেনেন। আদপে তা ছিল রূপোর ওপর সোনার জল করা নকল গয়না, যার দাম খুব বেশি হলে 300 টাকা। কিন্তু সেই নকল গয়না চেরিসের কাছে 6 কোটি টাকায় বিক্রি করেন অভিযুক্ত রাজেন্দ্র সোনি এবং তার ছেলে গৌরব। ইতিমধ্যে মার্কিন দূতাবাসের তরফে জয়পুর পুলিশকে তদন্তের আর্জি জানানো হয়। এদিকে তদন্ত শুরু হতেই দেখা যায় অভিযুক্ত বাবা এবং ছেলে পলাতক। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। বেশ কয়েকটি জেলায় আজকে আবার অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গে। অপরদিকে একেবারেই উল্টো চিত্র দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। ইতিমধ্যে তীব্র দাবদাহে মৃত 3 দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে জানাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র দাবদাহ পরিস্থিতি বজায় থাকবে।
শুক্রবার থেকেই অবশ্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট কোন দিন প্রবেশ করতে পারে বর্ষা সে নিয়ে স্পষ্ট কিছু এখনও পর্যন্ত জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। অপরদিকে একেবারেই উল্টো চিত্র, বিপরীত চিত্র উত্তরবঙ্গ জুড়ে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী, অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কবার্তা জেলায় জেলায় উত্তরবঙ্গে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে সাথে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। জলপাইগুড়ি জেলার দু একটি স্থানের উপর দিয়ে আজকে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে হতে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে অস্বস্তিদায়ক ভ্যাপসা গরম বজায় থাকবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলায় তীব্র দাবদাহ পরিস্থিতি বজায় থাকবে, তাই কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ধন্যবাদ।